নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজ আর একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। গুড মর্নিং এভরিবডি। আজ হচ্ছে 8 ডিসেম্বর, রবিবার। কালকের ব্লগে তো আপনারা জানেনই, আমি অলরেডি পৌঁছে গেছি যাজপুরে মন্দির এখানে। আজকে যেহেতু আমি এখানে অলমোস্ট পৌঁছেছিলাম রাত্রেবেলা ভোর 4টে নাগাদ, সেই জন্য মর্নিং ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তাই সকালবেলা গরম এক কাপ চা, সাথে একটু গল্প। কালকে যে টপিকটা নিয়ে আজকে বলবো সেটা হলো, কালকে যখন আমি এখানে আসছিলাম, আমার ট্রেনের জার্নিটা ছিল হাওড়া থেকে যাজপুর। তো অবভিয়াসলি হাওড়া ছিল প্রথম স্টপেজ যেখানে আমাকে ট্রেনে চাপতে হতো। আমি যখন ট্রেনটায় চাপলাম, ট্রেনটা ছিল যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সিট থেকে শুরু করে ট্রেনের নিচে কোথাও ছিল না একটা ময়লা। যখন আমি যাজপুরে নামলাম, আপনি বিশ্বাস করবেন না ট্রেনটাতে কী হারে ময়লা। তাহলে কি এখানে রেলের এমপ্লয়িরা এসে করে গেছিলো? তা তো নয়। গভর্নমেন্ট এসে করে গেছে? তা তো নয়। কারণ ওরা করলো জানেন, ওই ট্রেনে যে প্যাসেঞ্জারগুলো আসছিল, তারা যে যা খাবার খাচ্ছে তার প্রত্যেকটা প্যাকেট একটু ট্রেনের জানলা দিয়েও বাইরে ফেলতে পারছে না, কোনো পার্টিকুলার ডাস্টবিনেও ফেলছে না যে নিজের কাছে রেখে দিয়ে পরে গিয়ে কোনো ডাস্টবিনে ফেলবো। তারা সবাই ওই ট্রেনের মধ্যেই ফেলছে। একজন তো বিশ্বাস করবেন না, খাবার খেয়ে এঁঠো হাতটা পর্যন্ত ট্রেনের যেখানে শোবে সেই সিটের নিচেই ধুয়ে নিল। গভর্নমেন্ট কোনো দিনই আমাদের দেশ বা ট্রেন বা কোনো জায়গা পরিষ্কার করতে পারবে না যদি আমাদের মানসিকতাটা এত নোংরা হয়। প্লিজ, ওই ট্রেনটাতে কিছুদিন পর, কিছু বছর পর বা আবার কিছু ঘন্টা পর আপনিই জার্নি করবেন। তো যেখানে আপনি বাড়িতে থাকেন, বাড়িতে কি এরকম করেন? যেখানে খান সেখানেই হাত ধোন? যেখানে খাবারটাকে, প্যাকেটটা কি বাড়ির বেডরুমেই ফেলে দেন? তাহলে আপনার বাড়িটা যখন পরিষ্কার করা আপনার দায়িত্ব, তেমনি ট্রেনটাও তো ইন্ডিয়ান রেলওয়ে, আমাদেরই, আমরাই তো জার্নি করি। রাখুন না একটু পরিষ্কার, কী ক্ষতি হবে? একা কোনো গভর্নমেন্টই এটা ঠিক করতে পারবেন না। আমরা শুধু লোককে দোষ দিতে ব্যস্ত থাকি, ট্রেনে চেপে ট্রেন নোংরা বলে সব জায়গায় বলতে থাকি, কিন্তু ট্রেন নয়। প্লিজ আমার রিকোয়েস্ট, প্রত্যেকবার নেক্সট টাইম থেকে চেষ্টা করবেন একটু ভালোভাবে জার্নি করার, কারণ আপনি যেটা করবেন আপনার জেনারেশনও সেটাই শিখবে। প্লিজ, আমার এইটুকুনি রইলো। কালকে ওই জিনিসগুলো দেখার পর সত্যি আমার খারাপ লেগেছে। আমি হামেশাই জার্নি করি এবং হামেশাই এই জিনিসটা দেখে থাকি, কিন্তু যেহেতু এখন ব্লগ শেয়ার করছি মর্নিংয়ে, তাই আপনাদের বললাম। কাউরির কোনো মানসিক চিন্তাধারাকে আমি অসম্মান না করে আবার বলছি, প্লিজ প্লিজ প্লিজ, পরিবেশটা আপনার, দেশটা আপনার, সোসাইটিটা আপনার, ঘরটা আপনার, সব কিছু আপনার। আপনাকে আমাকে নিয়েই দেশ। প্লিজ মেক ইট ক্লিন, কিপ ইট ক্লিন, বাস, অ্যান্ড কিপ আ হেলদি সোসাইটি ফর ইউ অ্যান্ড ফর ইউ আপকামিং জেনারেশনস। হ্যাভ এ গুড ডে। ততক্ষণের জন্য বাই। দেখা হচ্ছে পরের দিন আবার একটা ব্লগে। সকালবেলা মর্নিংয়ের ব্লগটা শেষ করলাম, তারপরে লেগে পড়লাম কাজে। তখন আমি দেখিয়ে নিয়েছিলাম, যেহেতু যখন ব্যাগটা আনপ্যাক করছিলাম, যে কী কী মিষ্টি আমি নিয়ে গেছিলাম। যতই উড়িষ্যাতে ভালো মিষ্টি পাওয়া যাক না কেন, যখন আমি এখান থেকে যাই শীতকালের জন্য ওর কিছু খাবার, মিষ্টি বা খেজুর গুড় এগুলো নিয়ে যায়। যেমন এবারে নিয়ে গিয়েছিলাম জলভরা, নলেনগুড়ের রসগোল্লা, জয়নগরের মোয়া এবং আরেকটা জল ভরারই অন্য ধরনের প্যাটার্নের। তারপরে আমি লেগে পড়েছিলাম কাজে। দেখুন, অলরেডি আমার কিচেনের যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তাকগুলো এবং ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। যখন আমি ওখানে পৌঁছাই, এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আমি যতগুলো প্ল্যান করে রেখেছিলাম কাজগুলো তাড়াতাড়ি সকালবেলা সেরে বিকেলে ঘুরতে যাব, অলরেডি আমার প্ল্যান মাঠে মারা গিয়েছিল। তাও আশায় ছিলাম যে কাজটা তাড়াতাড়ি সেরে নিই, তাহলে যদি একটা লাভ হয়। তো যাই হোক, সেই হিসেবে আমি কাজে লেগে পড়েছিলাম। কাজ করতে করতে হঠাৎ ওখানে কারেন্ট চলে গেল। তো যাই হোক, তখন ভাবলাম আমি কি করি। তখন আমি ডিসকাস করছিলাম জিআই ট্যাগ অফ রসগোল্লা নিয়ে, যে জিআই ট্যাগটা উড়িষ্যা পেলেও আমরা বোধহয় বাঙালিরাই রসগোল্লার আসল মালিক। নবীনবাবুর হাতের রসগোল্লার তো কোনো তুলনা নেই, তাই পেটেন্টটা যেই নিয়ে রাখুক না কেন, আজও কিন্তু বাঙ্গাল কা রসগোল্লা বাহার বহুত ফেমাস है। তো যাই হোক, এগুলো পাওয়ার পর মদীপ তো খুব খুশি হয়ে গিয়েছিল। যতই সানডে থাক না কেন, ওর তো অফিসের কাজ থাকে, যদিও ও সাইড যায়নি, ছুটি ছিল বলে
ও কিন্তু ঘরে তখন পাশের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তাই জন্য ওকে ডিস্টার্বও করতে পারছিলাম না। একদিকে কথা বলছি, একদিকে অন্যদিকে রান্না হচ্ছে। দুপুরবেলা লাঞ্চে সেদিনকে বানিয়েছিলাম ভাত, গোল গোল করে আলু ভাজা, পোস্তর বড়া ভাজা, পেঁপে সেদ্ধ, আর বানিয়েছিলাম পেঁয়াজ পোস্ত। পোস্তর বড়া বলবো না, মানে পোস্তর যা যা আইটেম হয়, পোস্তর বড়া ভাজা, তারপর অন্য একটা বাটির মধ্যে পোস্তগুলোকে নিয়ে স্টিমে করার চেষ্টা করেছিলাম, যদিও খুব একটা ভালো হয়নি। দুজন মিলে একে অপরের খাবার বেড়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে প্ল্যান ছিল বাইরে ঘুরতে যাব বলে, জানি না কতটা কি হবে। রবিবারের দিনটা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি, যেহেতু বৃষ্টির জন্য সকালবেলা আর কিছু হলো না, তাই ও বললো ঘুরতে যখন যাব বিকেলবেলা, আসার সময় চিকেন বা মাটন কিছু একটা নিয়ে আসবো, সেটা বানাতে। দেখুন বাইরের দিকে জানলার দিকে তাকালে বুঝতে পারবেন কী হারে সাথে সাথে একটা মেঘলা ওয়েদার। শীতকালের ঠান্ডাটা নেওয়া যায়, কিন্তু শীতকালে যদি বৃষ্টি পড়ে না, সেই ঠান্ডাটা আমার একদম ভাল লাগে না। সন্ধেবেলা হয়ে গেছিলো, বৃষ্টি থামার এক ফোঁটাও কোনো লক্ষণ ছিল না, তাই বাধ্য হয়ে রেনকোট পরে মৌদীপ্ত একটু বাইরে গেল। বাইরে আমার জন্য কিছু স্ন্যাক্স খাবার নিয়ে এসেছিল, আর তাছাড়া এনেছিল মাটন আর যেগুলো ঘরের জিনিসপত্র লাগবে সেইগুলো। আমার জন্য এনেছিল ডিম চপ। ডিম চপটা যে আমার খুব ভালো লাগে তা নয়, তবে আমি ওখানে গেলে ওকে আমাকে বাইরের খাবার খাওয়াতেই হবে। আমি জানি না এটার কি প্ল্যানিং, তাই জন্য নিজে খাইনি, কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো। আর সাথে ছিল মাসালা কোল্ড ড্রিঙ্কস, যেটা ওই বানিয়ে দিয়েছিলো স্পেশাল। তারপরে খাওয়া দাওয়া সেরে ও বসে পড়লো ওর কাজ নিয়ে, আর আমি বসে পড়লাম আমার রান্নাঘরের জোগাড় নিয়ে। রাতে বানিয়েছিলাম মাটন, কষা কষা করে মাটন, তার সাথে ছিল গরম ভাত, আর ছিল পেঁয়াজ আর মিষ্টি। দেখে নিন ও করছে কাজ, আমি পাশে একটা ছোট্ট স্পিকারে নিজের বাংলার পছন্দের অনুপম গান চালিয়ে অন্যদিকে রান্না করছিলাম। রান্না করে খাওয়া দাওয়া করে কিছু বাকিটুকুনি জিনিসপত্র গুছিয়ে ঘুমাবো, এই ছিল প্ল্যানিং। খুব যে আহামরি আমার দিনটা কাটলো তা নয়, তবে হ্যাঁ একটু আলাদা, আসানসোলের থেকে আলাদা। মনের গভীরে একটু রাসুকে মিস করছিলাম, আর কাজ করে করে মাইন্ডটাকে ডাইভার্ট করছিলাম। আর তাছাড়া আপনারা কেমন আছেন? আমার এই ছোটো ব্লগগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি পারেন আমার ইউটিউব চ্যানেল আপনারা এটাও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের দিন আবার একটা ব্লগে। ভালো থাকবেন, বাই বাই।